আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটি দখলে নিয়েই ৬০ তালেবানকে হত্যা করল আফগান সেনারা। ভারতের হাসপাতালের ভিতরে বাইরে যেন চলছে ভিন্ন রকম যুদ্ধ। বিস্তারিত খবরে জানবেন সরকারের কুকর্ম জেনে যাওয়ায় জিনজিয়াংয়ে উইঘুর তুর্কি নাগরিক আটক। পায়েল শ্রাবন্তীদের নগরের নটি বললেন বিজেপি নেতা তথাগত। ৩৪ বছর পর হারিয়ে গেল প্রেম, কঠিন এক রহস্য। সবশেষ সংবাদে জানবেন ভরাডুবির পর ধর্মীয় বিভেদের জন্য ভুয়া খবর ছড়াচ্ছে বিজেপি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। মার্কিন ঘাঁটি দখলে নিয়েই ৬০ তালেবানকে হত্যা আফগান সেনাদের। একে একে সব সেনাঘাঁটি আফগানিস্তানের সেনাবাহিনীকে বুঝিয়ে দিয়ে দেশটি ছেড়ে চলে যাচ্ছে মার্কিন বাহিনী। মার্কিন বাহিনীর কাছ থেকে নিজেদের দখলে নেওয়ার পরই তালেবানের উপর অভিযান শুরু করেছে আফগান বাহিনী। খবর আরব নিউজের। আফগান সরকার সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি বুঝে নেওয়ার পর বেশ কয়েকটি অভিযানে কমপক্ষে ৬০ জন তালেবান নিহত হয়েছেন। এসব অভিযানে প্রাণ হারিয়েছে সরকারি বাহিনীরও ৪০ সদস্য। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেছেন, বিদেশি সেনাদের সহায়তা ছাড়াই আফগান বাহিনী তালেবানদের উপর এসব সফল অভিযান চালিয়েছে। তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় এসব অভিযানে ৬২ জন তালেবান যোদ্ধা নিহত এবং ৫৮ জন আহত হয়েছেন। মার্কিন বাহিনী আফগান ছাড়ার আগ মুহূর্তে আবারও নতুন করে হামলা শুরু করে তালেবানরা। সরকারি বাহিনীও এর পাল্টা জবাব দিচ্ছে। ভারতের হাসপাতালের ভিতরে বাইরে যেন চলছে ভিন্ন রকম যুদ্ধ। দিল্লির হাসপাতালগুলো থেকে সেই একই বার্তা, জরুরি ভিত্তিতে অক্সিজেন চাই, তা না হলে বড় ট্র্যাজেডি ঘটে যাবে। জানিয়ে দেওয়া হচ্ছে রোগীরা প্রচণ্ড ঝুঁকিতে। এই সংকটের শুরু হয়েছে ২ সপ্তাহেরও বেশি আগে। এখনও উন্নতির কোনো লক্ষণ নেই। শনিবারও অক্সিজেনের অভাবে একটি প্রথম সারির হাসপাতালে একজন ডাক্তার সহ কমপক্ষে ১২ জন রোগী মারা গেছেন। রোববার দিবাগত রাতে কর্ণাটকের একটি হাসপাতালে অক্সিজেনের অভাবে মাত্র ২ ঘন্টায় মারা গেছেন ২৪ জন রোগী। হাসপাতালের বাইরেও আর এক যুদ্ধ। আক্রান্ত ব্যক্তিদের স্বজনরা একটি বেড থেকে শুরু করে বহনযোগ্য অক্সিজেনের সিলিন্ডারের জন্য যুদ্ধ করছেন। অনেক মানুষ এসবের জন্য টানা ১২ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন। মৃত্যু দুর্ভোগের এক অবর্ণনীয় দৃশ্য। অনলাইন বিবিসি বলছে, দিল্লিতে কয়েকটি বড় হাসপাতাল চলছে প্রতিদিনের অক্সিজেন সরবরাহের উপর ভিত্তি করে। তবে সেই সরবরাহ এমন নয় যে সেখান থেকে জরুরি প্রয়োজনের জন্য দু একটা মজুত রাখা যায়। একজন চিকিৎসক এই পরিস্থিতিকে ভয়ার্থ আখ্যায়িত করে বলেছেন, একবার আপনার মূল্যবান ট্যাঙ্কটি যদি ব্যবহার করে ফেলেন তাহলে আপনার বিপদ সামাল দেওয়ার কিছুই থাকে না। ছোট ছোট হাসপাতালের সমস্যা আরও বড়, কারণ তাদের অক্সিজেন মজুত রাখার ট্যাঙ্কই নেই। তাদেরকে নির্ভর করতে হবে বড় বড় সিলিন্ডারের উপর। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই অক্সিজেনের সংকটও বাড়ছে। রাজধানী দিল্লিতে রোববার ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন কমপক্ষে ২০,০০০ মানুষ, মারা গেছেন ৪০৭ জন। এদিকে করোনা মহামারী শুরুর পর একদিনে গত সাপ্তাহিক ছুটিতে সর্বোচ্চ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রথমবারে ভারতের একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে যায় ৪ লাখে। শ্রী রাম সিং হাসপাতাল পরিচালনা করেন ডক্টর গৌতম সিং। তিনি বলছেন, তার হাসপাতালে আছে ৫০টি বেড, ১৬ জন আইসিইউ রোগীর ব্যবস্থা আছে, কিন্তু তারা কোনো রোগীকে ভর্তি নিতে পারছেন না, কারণ অক্সিজেনের সরবরাহের কোনো নিশ্চয়তা নেই। বিপর্যয় এড়াতে সময়মতো অক্সিজেন চেয়ে তিনি গত কয়েকদিনে SOS কল করেছেন। গৌতম সিং বলেন, এই যুদ্ধে প্রতিদিন আমাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। আমার হাসপাতালের অর্ধেক স্টাফ প্রতিদিন সিলিন্ডার নিয়ে রাস্তায় ছোটেন। তারা প্রতিদিন খালি এসব সিলিন্ডার অক্সিজেন দিয়ে ভরার চেষ্টা করেন। এজন্য তাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়। তিনি আরও বলেছেন, হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগী মারা যাওয়ার কারণে তিনি ঘুমোতে পারেন না। রোগীদের চিকিৎসা দেওয়ার দিকে মনোনিবেশ করতে হয়। একই রকম কঠিন সময়ের মুখোমুখি অন্য হাসপাতালগুলোর মালিকরাও। দিল্লিতে একটি হাসপাতাল চালায় এমন একটি পরিবারের একজন নারী বলেন, যখন সংকট শুরু হয়েছে তখন থেকেই কর্তৃপক্ষের মধ্যে কোনো সমন্বয় নেই। কয়েকটি দিন গেছে যখন কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কে এই বিষয়ে প্রাসঙ্গিক ব্যক্তি, সে সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল না। তিনি আরও বলেন, পরিস্থিতি এখন সামান্য ভালোর দিকে, কিন্তু এখনও অক্সিজেন সরবরাহ নিয়ে অনিশ্চয়তা আছে। এই সরবরাহের উপর নির্ভর করছে আরও রোগী ভর্তি করা যাবে কিনা। তিনি আরও বলেন, প্রতিটি সময় লোকজন এসে আমার কাছে অনুনয় করেন, আমি অক্সিজেন সমৃদ্ধ একটি বেডের ব্যবস্থা করতে পারবো কিনা। এতে খুব ভীতু মনে হয় নিজেকে। বলে দেই পারবো না, কারণ আমি এটা করতে পারি না।
সরকারের কুকর্ম জেনে যাওয়ায় জিনজিয়াংয়ে উইঘুর তুর্কি নাগরিক আটক। দীর্ঘ সময় ধরে তুরস্কের নাগরিক থাকার অভিযোগে সংখ্যালঘু উইঘুর দম্পতিকে আটক করেছে চীনের উত্তর পশ্চিমাঞ্চল জিনজিয়াং কর্তৃপক্ষ। আটক দম্পতির মেয়ের দাবি, তার মা বাবাকে ছেড়ে দেবে না বেইজিং, কারণ তারা জিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী। চীনের কার্গিলিক কাউন্টির ইয়াইয়া কুরবান মাত্র 5 বছর বয়সে পরিবারের সঙ্গে তুরস্কে চলে যান। পরে তিনি তুর্কি নাগরিকত্ব লাভ করেন। 2017 সালের 10ই সেপ্টেম্বর তিনি এবং তার স্ত্রী আমিনে কুরবান জিনজিয়াংয়ের রাজধানী ইউরুমকিতে দোকান পরিচালনার সময় আটক হন। ওই ঘটনার পর থেকে তুরস্কে থাকা তাদের 4 সন্তান তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। ওই দম্পতির মেয়ে হানকিস কুরবানের তৎপরতায় বেইজিংয়ে নিযুক্ত তুর্কি দূতাবাস খোঁজখবর শুরু করে। জিনজিয়াং কর্তৃপক্ষের সঙ্গে কথোপকথনের পর তারাও ওই দম্পতির বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। হানকিস বলেন, গত 40 বছর ধরে আমার মা বাবা তুরস্কের নাগরিক। আমরা 4 জন তাদের সন্তান। আমরা সবাই ইস্তাম্বুলে জন্ম নিয়ে বড় হয়ে উঠেছি। আমার মা বাবা জিনজিয়াংয়ে ফিরে গিয়ে ব্যবসা করছিলেন। তিনি আরও বলেন, উইচ্যাটে আমার মা ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন। কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন তিনি আর আমার বাবা পুলিশ স্টেশনে এক রাত কাটিয়েছেন। পুলিশ তাদের নিয়ে যাচ্ছিল, সে কারণে দূতাবাসে আমাদের যোগাযোগ করতে বলেছিলেন। সেটা 11ই সেপ্টেম্বর 2017 সালের ঘটনা। পরে আমি তাদের সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তাদের ফোন বন্ধ রয়েছে। তাদের মেসেজ দিয়েও কোনো সাড়া শব্দ পাইনি। হানকিস বলেন, আমি মনে করি আমার মা বাবাকে এজন্য আটক করা হয়নি যে তারা কোনো অপরাধ করেছে, বরং তারা চীন সরকারের কুকর্ম জেনে ফেলেছিল বলে তাদের আটক করা হয়েছে। তুরস্কে তাদের ফিরে আসা ঠেকাতেই এটা করা হয়েছে। পায়েল শ্রাবন্তীদের নগরের নটি বললেন বিজেপি নেতা তথাগত। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফল ঘোষণার পর উত্তাল রয়েছে রাজনীতির মাঠ। বিজেপি দলের নেতারা তৃণমূলের জয় কোনোভাবে মেনে নিতে পারছেন না। একইভাবে নিজ দলের প্রার্থীদের যোগ্যতা নিয়েও কথা বলছেন কেউ কেউ। মঙ্গলবার বিজেপির বর্ষিয়ান নেতা তথাগত রায় এক আপত্তিকর মন্তব্য করেছেন। দলের 3 তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার ও তনুশ্রী চক্রবর্তীকে টিকিট দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তাদের নগরের নটি বলেও কটূক্তি করেছেন। তথাগত রায় টুইটারে লেখেন, পায়েল, শ্রাবন্তী, তনুশ্রীরা ইত্যাদি নগরের নটিরা নির্বাচনের টাকা নিয়ে কিলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকা বিলাসে গিয়ে সেলফি তুলেছেন এবং হেরে ভূত হয়ে গেছেন। তাদের টিকিট দিয়েছিল কে, কেনই বা দিয়েছিল? দিলীপ, কৈলাস, শিবপ্রকাশ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি? তথাগত এমন ভাষা ব্যবহার নিয়ে এর আগেও বিতর্কের মুখে পড়েছিলেন। তবে আগে বিরোধীদের সমালোচনা করলেও এবার তিনি নিজ দলের প্রার্থীদের দিকে আঙুল তুলেছেন। এই নেতা আগে ত্রিপুরা ও মেঘালয়ের রাজ্যপাল ছিলেন, কিন্তু পদ থেকে অবসর নেওয়ার পর আবারও রাজনীতিতে সক্রিয় হন তিনি। তবে নির্বাচনে ভবানীপুর থেকে তথাগত প্রার্থী হতে চাইলেও তাকে টিকিট দেয়নি বিজেপি। এদিকে টলিউডের অভিনেত্রীদের বিজেপি যেভাবে কটাক্ষ করল তা নিন্দনীয় বলে প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের জয় বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক। 34 বছর পর হারিয়ে গেল প্রেম, কঠিন এক রহস্য। 1987 সালে নিউ ইয়র্কে ব্যবসায়িক নৈশভোজের অনুষ্ঠানে একটি টেবিলে পাশাপাশি মাত্র 2টি আসন খালি। একটিতে গিয়ে বসলেন মেলিন্ডা অ্যান্ড ফ্রেন্ডস। এর 2-4 মিনিটের মধ্যে ফাঁকা আসনে গিয়ে বসলেন বিল গেটস। খুব পাশাপাশি বসা মেলিন্ডা আর বিল গেটস। মেলিন্ডা তারই প্রতিষ্ঠান মাইক্রোসফটের একজন প্রজেক্ট ম্যানেজার। কোথা থেকে যেন প্রেম উড়ে এলো। বিল গেটস তার দিকে তাকালেন অন্য চোখে। ভালো লেগে গেল মেলিন্ডাকে, মানে একেবারে হৃদয়ে গেঁথে গেল। সেই থেকে দুজনের প্রেম, চুটিয়ে প্রেম। 1 বছর প্রেম করার পর বিল গেটস কিছু প্রস্তাবনার তালিকা তৈরি করলেন। বিয়ে করলে কি কি হবে তার একটি তালিকা। টানা 60টি বছর তারা প্রেমে হাউডুবু খেলেন। এরপর 1994 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। মেলিন্ডা অ্যান্ড ফ্রেন্ডস হয়ে গেলেন মেলিন্ডা গেটস। তারপর সুখে দুঃখে একসঙ্গে কেটে গেছে দীর্ঘ 27টি বছর। সব মিলে তাদের প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে কেটে গেছে 34টি বছর। এই সময় তারা 3টি সন্তানের পিতামাতা হয়েছেন। বড় মেয়ে জেনিফারের বয়স এখন 25 বছর। এরপরে রয়েছে ছেলে রোরি এবং 18 বছর বয়সী মেয়ে ফৈবি। ভরপুর সংসার, হাসি খুশি মাখা সন্তান, অর্থবিত্তে 6 লাভ পরিবার। দাতা হিসেবে ব্যাপক সুনাম বিশ্বজুড়ে। দাতব্য সংস্থা পরিচালনায় আছে সুনাম। তারপরও এত বছর পরে বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। কিন্তু কেন, কি রহস্য এই বিচ্ছেদের? এর কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না। অ্যামাজন বস জেফ বেজোসের সংসার ভেঙেছে লরা সানচেজ নামে এক যুবতীর সঙ্গে গোপন প্রেমের কারণে। কিন্তু মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের সংসার ভাঙছে কি কারণে, তা ঠিক এক কঠিন রহস্যে ঘেরা। যার চোখে চোখ রেখে বিল গেটস দেখেছিলেন তার ভালোবাসার স্বর্গ, তার সঙ্গে 27 বছর সংসার করার পর দুইজনে বিচ্ছেদের ঘোষণা দিলেন। এ খবর বিশ্বজুড়ে তুমুল আগ্রহ। পশ্চিমা সব অনলাইন বা প্রিন্ট ভার্সনের পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম হয়ে উঠে এসেছেন তারা। সবাই জানার চেষ্টা করছেন কি কারণে এই বিচ্ছেদ ঘটতে পারে। তবে এর আগে এক সাক্ষাৎকারে
সাক্ষাৎকারে মেলিন্ডা বলেছিলেন নিজের কাজ এবং পরিবারের মধ্যে ভারসাম্য রক্ষা করতে ভীষণ সমস্যা হচ্ছে তার স্বামী বিল গেটসের। সোমবার তারা 27 বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটানোর ঘোষণা দেন। আকস্মিক এই ঘোষণায় বিস্মিত মানুষ। তাদের সন্তানদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবু বিয়ে অপ্রত্যাশিতভাবে ভেঙে গেছে বলে ঘোষণা দিয়েছেন মেলিন্ডা। তিনি বিচ্ছেদ আবেদন করে দরখাস্ত করেছেন। ভরাডুবির পর ধর্মীয় বিভেদের জন্য ভুয়া খবর ছড়াচ্ছে বিজেপি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভায় চরম ভরাডুবির পর ধর্মীয় বিভেদের জন্য অনেক ভুয়া খবর ছড়াচ্ছে বিজেপি। এমন অভিযোগ তুলেছেন সিপিআইএম নেত্রী ঐশী ঘোষ। তিনি বলেন ধর্মীয় বিভেদের জন্য অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। বাম কর্মী সমর্থকরা হামলার শিকার হলেও যে কোনো তথ্য শেয়ার করার আগে তা যাচাই করে নেবেন। নির্বাচনী প্রচারণায় বিজেপি বারবার বলেছে তারা 2 শতাধিক আসনে জিতবে। এজন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে বারবার সফর করেছেন, নানা প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি মিঠুন চক্রবর্তী ও শ্রাবন্তীর মতো জনপ্রিয় একঝাঁক অভিনেতা অভিনেত্রীদেরকেও মাঠে নামিয়েছেন। তৃণমূলের শতাধিক নেতাকে দলে বাগিয়ে নিয়েছিলেন। এত কিছুর পরও নির্বাচনে জিততে পারেননি। বিভিন্ন আসনে বিশাল বিশাল ব্যবধানে হেরেছে নরেন্দ্র মোদীর দল। এমনকি 2019 সালে জেতা সংসদীয় আসনগুলোতেও চরমভাবে ধরাশয়ী হয়েছে বিজেপি। 2 শতাধিক আসনে রেকর্ড করে আবারও পশ্চিমবঙ্গের মসনদে মমতার দল। তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐশী ঘোষ বলেন, কমপক্ষে জনমতকে সম্মান করা উচিত তৃণমূল কংগ্রেসের। যে জনমত আপনাদের চাওয়া হয়েছে বাংলার মানুষের স্বার্থে কাজ করার জন্য, আমাদের মানুষের উপর হামলা চালানোর জন্য নয়। আপনাদের দলের সদস্যরা আমাদের দলীয় কার্যালয় বাড়িতে হামলা চালাচ্ছেন, এটা বরদাস্ত করা হবে না। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ছাত্র আন্দোলনের অতি গুরুত্বপূর্ণ নেত্রী। এবারের নির্বাচনেও তিনি পরাজিত হন। 1977 সাল থেকে জামুরিয়ায় টানা জয়ী সিপিআইএম এবার 2021 সালে হারল। এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে তোপ দেখেছেন সিপিএআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, এটা কোন ধরনের বিজয় উৎসব? সোমবার টুইটারে ভোট পরবর্তী হিংসার একাধিক ছবি পোস্ট করে ইয়েচুরি বলেন, এই ধরনের ভয়ানক হিংসা কি তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব? নিন্দনীয়। প্রতিরোধ গড়ে তোলা হবে এবং প্রত্যাখ্যান করা হবে। মহামারী মোকাবেলার পরিবর্তে এরকম হাঙ্গামা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বরাবরের মতো সিপিআইএম মানুষকে রক্ষা করবে, সাহায্য করবে, ত্রাণ প্রদান করবে। ভোটের ফল প্রকাশের পর 48 ঘন্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি বজায়ের পরও পরিস্থিতির উন্নতি হয়নি। তৃণমূলের হামলায় 12 জন নিহত হয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এক টুইট বার্তায় দাবি করেন, নন্দীগ্রামের কেন্দামারি গ্রামে বিজেপির নারী কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায় তৃণমূল দুষ্কৃতিকারীরা। নারীদের সুরক্ষা নিশ্চিত করার বদলে তাদের উপর এভাবে নৃশংস অত্যাচার চালাচ্ছে তৃণমূল। পশ্চিমবঙ্গের আসল পরিবর্তন না করে এটাই কি সাধারণ মানুষের পাওনা? এদিকে সহিংসতার ঘটনা বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্বের পরিণাম বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস। দলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেন, ফল প্রকাশের পর ট্রোলারদের ছুটি দিতে পারত বিজেপির আইটি সেল। প্রতিটি ঘটনায় দলের অন্তর্কলহ। বাংলায় বিজেপির 3টি দল রয়েছে, পরস্পরকে তারা ঘৃণা করে। গত 4 মাস ধরে মোদী ও অমিত শাহ এখানে এসে ঘৃণা ছড়িয়েছে। শান্তি ও সম্প্রীতি চায় বাংলা, বিভাজন চায় বিজেপি।